বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রামভাই স্মরণে বইটি ফণীন্দ্র কুমার মালাকারের লেখা। আমি বেশ কয়েকদিন যাবৎ পাঠ করছি। তো আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও আমার গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। তো বন্ধুরা, আগের দিন কি পাঠ করেছিলাম? ঠাকুর কীর্তনকালে যেন এই জগতে নাই, এভাবে প্রায় আধ ঘণ্টা বসিয়া থাকিতেন। আমরা প্রথম দিনের ন্যায় উচ্চস্বরে কীর্তন করিয়া হয়রান হইয়া বাসায় ফিরিতাম। এইভাবে 2 দিন 1 দিন পরপর বিভিন্ন পার্বত্য কণ্টকাকীর্ণ অঞ্চলে 10টি পাইন বনে লইয়া গিয়া কীর্তন করাইয়াছেন। ওই সকল পাইন বনে যাইবার সময় ঠাকুরের চলনভঙ্গি অতি অদ্ভুত ও আশ্চর্যজনক ছিল, না দেখিলে বিশ্বাস করা অসম্ভব। আমরা শিলং পৌঁছাবার 28 দিনের মধ্যে মোট 10টি পাইন বন পরিক্রমা শেষ হইল। ওই দিন রাত্রিতে ঠাকুর বলিলেন, এইখানে আইসা আমার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হইয়াছে। আপনারা কি বলেন? সকলে সম্মতি জ্ঞাপন করিলেন। এমন সময় ইন্দ্রনাথ বাবু ও তাহার স্ত্রী আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর তখন বলিলেন, আগামীকাল সকলে বিশ্রাম নেন। তারপর দিন 1 মাস পূর্ণ হইব। স্বাস্থ্য পরিবর্তনে আনছেন, স্বাস্থ্যের পরিবর্তন হইছে। অতএব ওই দিন চলেন ফেনী রওনা হইয়া যাই। ওই দিন প্রথম বাসের টিকিট সংগ্রহ করার ভার ইন্দ্রবাবুর উপর দিলে ভালো হইব। এই কথা শুনিয়া ইন্দ্রবাবু পিছনের দিক হইতে অগ্রসর হইয়া শ্রীচরণ প্রণতি অন্তে করজোড়ে প্রণাম করিলেন এবং প্রার্থনা করিলেন, বাবা, আগামীকাল রবিবার, আমার অফিস বন্ধ। দয়া করে আগামীকাল আমার বাসায় পদধূলি দিতে হবে। জীবনে আবার কবে আমাদের দর্শন সৌভাগ্য হবে আপনি জানেন। আমার দাদারা সকলে আগামীকাল দ্বিপ্রহরে ওখানে প্রসাদ পাইবে। ইন্দ্রবাবু স্ত্রীর গলায় বস্ত্রাঞ্চল দিয়া কাঁদিতে কাঁদিতে শ্রীচরণে মাথা রাখিয়া বলিলেন, বাবা, এত নিকটে আসিয়া একবার আমাদের বাসায় যাইয়া শ্রীচরণধূলি দিয়া না গেলে আমাদের প্রাণে বড় কষ্ট হইব। ঠাকুর তাহাদের মাথায় হাত দিয়া প্রসন্নভাবে বলিলেন, আমারে নিয়া তারা সকলে আগামীকাল আপনার বাসায় যাইয়া আনন্দ সহকারে প্রসাদ পাইবেন। তারা আমাদের বলেছেন, আপনারা প্রায় ওনাদের সুন্দরভাবে জলযোগের ব্যবস্থা করেছেন। কাল অন্ন প্রসাদ পাইবেন, বেশ ভালো। ইন্দ্রবাবু ও তাহার স্ত্রী ঠাকুর প্রণাম করিয়া বাহির হইলেন। ইন্দ্রবাবু মাধববাবুকে বলিয়া গেলেন, তিনি আগামীকাল 8টায় আসিয়া গাড়ি করিয়া ঠাকুর সহ সকলকে লইয়া যাইবেন। পরদিন ইন্দ্রবাবু যথাসময়ে গাড়ি লইয়া আসিলেন। প্রমোদবাবু ইন্দ্রবাবুকে বলিলেন, আপনি এখন ঠাকুর ও ফেনীকে নিয়ে যান, আমরা স্নান করে 12টায় উপস্থিত হব। ইন্দ্রবাবু সম্মতি দিয়া 8:30টায় ঠাকুর ও আমাকে লইয়া বাসায় আসিলেন। ঠাকুরকে লইয়া বিছানায় বসাইয়া দিলেন। তাহার স্ত্রী উলুধ্বনি দিয়া শঙ্খবাদ্য করিয়া ঠাকুর প্রণাম করিলেন। তাহাদের একমাত্র ছেলে ও একমাত্র মেয়ে ঠাকুর প্রণাম করিয়া নাম প্রার্থনা করিলে ঠাকুর নাম দিলেন। 12টার পূর্বে ঠাকুরের ভোগ দেওয়া হইল। তারপর ঠাকুর বিশ্রাম নিলেন। বরদা ও অন্যরা প্রায় 12টায় আসিয়া উপস্থিত হইলেন। ইন্দ্রবাবু সকলকে অন্য ঘরে বসাইয়া ঠাকুর ভোগের প্রসাদ দিলেন। পরে সেই ঘরেই সকলে আহার করিতে বসিলাম। ইন্দ্রবাবু স্ত্রী নানাবিধ উপাদেয় ব্যঞ্জন পরিবেশন করিলেন। সকলে পরিতোষ মতো আহার করিলেন। তারপর তাহারা চলিয়া আসিলেন। বৈকালেও ঠাকুর সামান্য ভোগ গ্রহণ করিয়া তাহাদিগকে কৃতার্থ করিলেন। প্রসাদ ইন্দ্রবাবু স্ত্রীর হাতে দিলাম। স্বামী স্ত্রী আনন্দে আত্মহারা। গাড়ি আসিয়া পড়িল। তাহাদের চোখে জলে ঠাকুর প্রণাম করিলে ঠাকুর উভয়ের মাথায় হাত রাখিয়া বলিলেন, ছেলে মেয়ে সদানন্দে থাকেন। ঠাকুর লইয়া বাসায় আসিলাম। রাত্রি 10টায় হোটেলে যাইয়া আহার অন্তে মালিককে জানাইয়া দেওয়া হইল যে আগামীকাল হইতে আমরা খাইব না। বাসার মালিক সকালবেলা উপস্থিত হইলে হারিকেন ও বাসার চাবি দেওয়া হইল। 8টায় ইন্দ্রবাবু
তাহার স্ত্রী ও ছেলেকে লইয়া উপস্থিত হইয়া প্রণাম করিলেন। বাসার মালিক প্রণাম করিয়া নাম প্রার্থনা করিলে ঠাকুর নাম দিলেন। সমস্ত জিনিস গাড়ির টেইলরে উঠাইয়া ঠাকুরকে লইয়া ইন্দ্রবাবুসহ বাস স্ট্যান্ডে উপস্থিত হইলাম। তিনি ঠাকুর প্রণাম করিয়া অফিসে যাইবার জন্য অনুমতি লইয়া সকলের সঙ্গে কোলাকুলি করিয়া বিদায় নিলেন। আমরাও বাসে যথাসময় গৌহাটি পৌঁছালাম। গৌহাটি হইতে যথাসময় ট্রেন ছাড়িল। পরদিন রাত্রি 8টায় ফেনী স্টেশনে পৌঁছালাম। বাড়ি আসিয়া ঠাকুরকে উপরে লইয়া বিছানায় বসাইয়া দিলাম। পরিবারস্থ সকলে আসিয়া প্রণাম করিলে বড়দি ঠাকুরের সেবার ভার নিলেন। 2 দিন পর কলেজ বন্ধ থাকায় দ্বিপ্রহরে আহার করিয়া ঠাকুরের নিকট গিয়া দেখি ঠাকুর বসিয়া আছেন। আমি মিনতিপূর্ণ কণ্ঠে বলিলাম, শিলং গিয়ে প্রথম যে বাসায় উঠেছিলাম সে বাসার ঘরটিতে 10-15 মিনিট যেতে না যেতে অমন তাড়াহুড়া করে সব জিনিস নিয়ে একেবারে রাস্তায় এসে দাঁড়িয়ে পড়ার কারণ কিছুই বুঝতে পারলাম না। সে বাড়িটি দালান ছিল। সে ঘরটিও আমরা দেখেছি বেশ ভালো। ঠাকুর বলিলেন, ওই ঘরটি বড় মারাত্মক অবস্থায় আছে। সেই ঘরে একটি লোক যক্ষা রোগে ভুইগা দেহত্যাগ করলে তার আত্মীয় স্বজন সকলে ভয়ে তারে মৃত অবস্থায় ফেইলা চইলা যায়। কিছুকাল পর দুর্গন্ধ বাহির হইলে সরকার জানতে পারল, ডোম দিয়া ওই পচা মৃতদেহ কবর দেওয়া ব্যবস্থা করে। যক্ষার জীবাণুগুলি ঘরের দেওয়ালময় আশ্রয়ের আশায় কিলবিল করছিল। সেই ঘরে যে বা যারা বাস করত জীবাণুগুলি তাগো দেহ আশ্রয় করত। যক্ষার জীবাণু ভীষণ সংক্রামক। তাগো আক্রমণ থাইকা অব্যাহতি দিতে সকলেরই নিয়া রাস্তায় দাঁড়াইয়া পড়ছিলাম। শিলংয়ে এই কথা শুনলে তোমাগো আতঙ্ক হইত? প্রশ্ন: শুনে এখন বুঝেছি, কিন্তু যে সকল জীবাণু আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রের সাহায্য ভিন্ন দেখা যায় না, তুমি কি করে শুধু চোখে ওই জীবাণুগুলো দেখলে? উত্তর: পুণ্ডরিক চোখে সকলই প্রকাশ পায়। জীব চোখে পার্থিব সম্মুখের বস্তু সকল দেখা যায়। জীবের অন্তর্চক্ষু দিয়া পার্থিব সূক্ষ্মাতি সূক্ষ্ম বস্তু দেখবার ক্ষমতা হইলে তা দেখতে পায়। দিব্যচক্ষু দিয়া দিব্য জিনিসাদি দেখা যায়। তো বন্ধুরা, আজকে পাঠকে আমি আর এগিয়ে নিয়ে যাব না। পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব। নমস্কার।